নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের ঊনবিংশ পর্ব। ঘুম যখন ভাঙল, দিন প্রায় ফুরিয়ে এসেছে। ঘরের জানালা দরজা হাট করে খোলা। শোবার সময় বন্ধ করার কথা বিনয়ের মাথায় ছিল না। মরা মরা নিচ তেজ একটু রোদ তেরছা হয়ে ঘরের মেঝেতে গুটিসুটি মেরে পড়ে আছে। কতক্ষণ আর? বড় জোর মিনিট 15-20। তারপর ওইটুকু আর থাকবে না। ঝপ করে সন্ধে হয়ে যাবে। দিনের তাপমাত্রা নেমে যাচ্ছে ধীরে ধীরে। শীতের শেষে আর উত্তরে বাতাসের দাপট নেই। দক্ষিণ দিক থেকে বাতাসটা বইছে, তাতে ঠান্ডার আমেজ মাখানো। গায়ে বেশ আরামই লাগে। সূর্যটা ডান পাশে আড়ালে চলে যাওয়ায় সেটাকে আর দেখা যাচ্ছে না। তবে আকাশ জুড়ে উড়ছে ঝাঁকে ঝাঁকে পাখি। সারাদিন খাদ্যের খোঁজে ঘোরাঘুরির পর এখন যে যার আস্তানায় ফিরে চলেছে। আজ আর বিনয়ের কোনো কাজ নেই। সকালের দিকে শান্তিনিবাসে আসার জন্য তোড়জোড় ছিল। সুধাদের বাড়ির আবহাওয়া ছিল ভারী, মন খারাপ করে দেবার মতো। এখন খানিকটা হালকা বোধ করছে বিনয়। সুধাদের জন্য ততটা ক্লেশ আর নেই। পাতলা কম্বলের ভেতর থেকে তার বেরুতে ইচ্ছে করছিল না। অনন্ত আলস্য তাকে যেন ঘিরে রেখেছে। কতক্ষণ শিয়রের দিকে খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, বিনয়ের খেয়াল নেই। হঠাৎ সুবলের গলা কানে এলো। বাবুন্নি ঘুম ভাঙছে? হাতে ভর দিয়ে উঠে বসল বিনয়। সুবল ততক্ষণে ভিতর দিকের টানা বারান্দা থেকে ঘরে ঢুকে পড়েছে। সবে কৈশোর পেরিয়েছে ছেলেটা, এখনও তার চোখে মুখে আশ্চর্য সারল্য মাখানো। প্রথম যেদিন এখানে আসে বিনয় সেটা লক্ষ্য করেছিল। একটু হেসে বলল, হ্যাঁ ভেঙেছে। কিছু বলবে? অহর্নি চা খাইবেন? খাইলে আমারে দিয়া যাইতে কইল। দেখা যাচ্ছে মতিলাল চাকলাদার সত্যি কাজের লোক। বোর্ডারদের সুখ সুবিধার দিকে তার তীক্ষ্ণ নজর। কাকে কখন কি পাঠাতে হবে সমস্ত মনে থাকে। বিনয় বলল, হ্যাঁ খাবো, তুমি নিয়ে এসো, আমি ততক্ষণে নিচে গিয়ে মুখ ধুয়ে আসি। সুবল জানালো নিচে যাবার দরকার নেই। দোতলায় এবং তেতলায় একটা করে ছোট চানের ঘর আছে। সেখানে অবশ্য জলের কল নেই, তবে চৌবাচ্চা রয়েছে। মেসের কাজের লোকেরা দিনে 3-4 বার জল ভরে দিয়ে যায়। তাতে হাত মুখ ধোয়া, চান সবই চলে। তেতলার চানঘরটা প্রসাদের ঘর ছাড়িয়ে ভিতর দিকের বারান্দার শেষ মাথায়। এইসব জানিয়ে সুবল চলে গেল। মুখটুক ধুয়ে ঘরে ফিরে বিনয় দেখল সুবল এর মধ্যেই কাচের গেলাস ভর্তি চা আর 2খানা বড় এস বিস্কুট এনে বিছানায় কাগজ পেতে তার ওপর রেখে দাঁড়িয়ে আছে। সেই মলিন রোদটুকু এখন আর নেই। সন্ধে নামতে শুরু করেছে। ভিতরটা ঝাপসা। বাতাসের পরাক্রম হঠাৎ করে যেন বেড়ে যেতে লাগল। সুবল বলল, কপাট কুপাটগুলো নাও যাইয়া দেই? হ্যাঁ হ্যাঁ দাও। শুধু দরজা টরজায় বন্ধ করল না সুবল, আলো জ্বালিয়ে দিল। হাওয়ার দাপট এখন কিছুটা কমেছে। বিছানায় বসতে বসতে বিনয় সুবলকে বলল, বসো তুমি। ঘরে টুল বা চেয়ার টেয়ার নেই। বসতে হলে সুবলকে বিছানাতেই বসতে হয়। সে প্রায় সিঁটিয়ে যাচ্ছিল। একরকম ধমকি সুবলকে বিছানায় বসালো বিনয়। আমার জন্য তো চা এনেছ, তোমারটা? আমি চা খাই না। তাহলে এই বিস্কুটগুলো খাও। সুবল কিছুতেই নেবে না। জোর করে তার হাতে বিস্কুট গুঁজে দিল বিনয়। বড়রা কিছু দিলে না বলতে নেই। প্রসাদটাকে যেমন দাদা মনে করো, আমাকেও তেমনই তোমার দাদা ভাববে। যখন কিছু দেব একদম না বলবে না, মনে থাকবে? বিনয়ের কথায় এমন আন্তরিকতা আর মায়া মাখানো যা সুবলকে নাড়া দিয়ে যাচ্ছিল। আবেগে গলার কাছটা কাঁপছে তার। সে কথা বলতে পারছিল না। আস্তেই মাথা কাত করে জানালো মনে থাকবে তার। একটু নীরবতা, তারপরে আচমকা উঠে দাঁড়ায় সুবল। চকিতেই কিছু যেন মনে পড়ে গেছে। বিনয় অবাক। আসলে একা একা তার বসে থাকতে ইচ্ছা করছিল না। মেজবাড়ি এখনো নিঝুম। কাজকর্ম সেরে কেউ ফিরে আসেনি।
তাছাড়া বোর্ডারদের কারোর সঙ্গেও তার আলাপ টালাপ হয়নি। চেনা জানার মধ্যে এক ম্যানেজার মতিলাল চাকলাদার, কিন্তু সে তো ব্যস্ত মানুষ, আড্ডা দেবার মতন ফুরসত তার নেই। কিন্তু বিনয়ের হাতে এই বিজন সন্ধে আজ অঢেল সময়। ভেবেছিল সুবলের সঙ্গেই খানিকক্ষণ গল্প করে কাটিয়ে দেবে। জিজ্ঞেস করল, কি হলো, উঠে পড়লে যে? তোমাদের বাড়ির খবর তো কিছুই জানা হলো না। ওনার বইতে পারুম না, ম্যানেজার বাবু আপনারে চা দিয়াই চইলা যাইতে কইছিল। তলে কি জরুরি কাম আছে, আর দেরি কইলে সেই তো যাইব। আপনি তো মেসেই থাকবেন, পরে আমাকে কথা শুইনেন। সুবল চলে গেল। পড়ার মতন এমন কিছুই সঙ্গে নেই যে সন্ধেটা কাটিয়ে দেওয়া যায়। তার বইপত্র সবই সুধাদের বাড়িতেই পড়ে আছে। মনে করে যদি নিয়ে আসতো, এখন আর কি করা। কিন্তু না, ভূতের মতন হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে হলো না। চা খাওয়া যখন শেষ হয়ে এসেছে, সেই সময় হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল হারু আর দুলাল। দুজনের শরীরেই অপুষ্টির ছাপ। ভরপেট খেতে যে পায় না, গর্তে বসা চোখ, গায়ের ফ্যাকাশে চামড়া, ভাঙা গাল দেখলেই টের পাওয়া যায়। পরনে ময়লা পাজামা, শার্টের ওপর জ্যালজ্যালে সোয়েটার। প্রথম যেদিন শান্তিনিবাসে প্রসাদের কাছে আসে, সেই দিনই হারু আর দুলালকে দেখেছিল বিনয়। ওদের সঙ্গে আলাপ হয়নি, তবে দুজনের সম্বন্ধে অনেক কথাই প্রসাদের মুখে শুনেছে। ঢাকা জেলার মুন্সিগঞ্জের কাছাকাছি নগণ্য এক শহর কমলাপুরে ওদের ছিল আদি বাড়ি। রীতিমতন সচ্ছল অবস্থা। দেশভাগের পর সমস্ত কিছু পলকেই ওলটপালট হয়ে গেল। পাকিস্তান হবার পর ঘাতক বাহিনী হারু আর দুলালদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। নিরুপায় আতঙ্কগ্রস্ত দুলালরা অগত্যা সর্বস্ব খুইয়ে এক জামা কাপড়ে কলকাতায় চলে আসে। ভবিষ্যতের কথা ভেবে দুই বাবা ওদের কলেজে ভর্তি করে দিয়েছিল, কিন্তু নিয়মিত মাইনে দিতে পারত না। ফলেও ওরা কলেজে যেত না, নাম কাটা গিয়েছিল। বিনয়ের মনে আছে, সেদিন এই নিয়ে প্রসাদ দুলালদের যথেষ্ট বকাঝকা করেছেন। তার কাছ থেকে টাকা নিয়ে কলেজের বকেয়া মাইনে মিটিয়ে ফের ক্লাস করতে বলেছিলেন। এতটুকুই শুধু ওদের সম্বন্ধে জানা আছে বিনয়ের। পায়ে পায়ে অভাব, আধপেটা খেয়ে থাকা, জীবনযুদ্ধ বলে একটা শব্দ দিবারাত্রি তারা করে বেড়াচ্ছে। তবু মুখে হাসি লেগেই থাকে হারুদের। ঘরে ঢুকেই তারা কলবলানি শুরু করে দেয়। হারু বলে, প্রসাদ কাকার মুখে আপনার কথা মেলা শুনছি, সেদিন আপনারা দেখছিও তো, কিন্তু আলাপ পরিচয় হয় নাই। এই মাসে আইয়া থাকবেন শুই না, কি ভালো যে লাগছে। ঠিক কইরে রাখছিলাম আপনি যেই দিন আইবেন দেখা করুম। ও তাই বুঝি? দুলালও তরপর করে তার উচ্ছ্বাস জানায়। আত্মীয় পরিজন নয়, দীর্ঘকালের পরিচিত হলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, সেরকমও কিছু নয়। আগে একবারই মাত্র তাদের দেখা হয়েছে, অথচ এই দুই যুবক তার জন্য ব্যগ্র হয়ে রয়েছে। হারুদের দেখতে দেখতে বিনয়ের মন ভরে যাচ্ছিল। বলল, সেদিন তো শুনে গিয়েছিলাম তোমরা আবার কলেজে যাবে, তোমাদের নাইট ক্লাস তাই না? হ্যাঁ। তাহলে এই সন্ধেবেলায় ক্লাস ফাঁকি দিয়ে আমার কাছে এসেছো যে? প্রসাদদা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন। হ্যাঁ, আইজ তো কলেজের ফাউন্ডেশন ডে, হেল লাগিয়া কলেজ ছুটি। আরও কিছুক্ষণ এলোমেলো গল্প চলল। তারপরে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল বিনয়ের। আচ্ছা, তোমাদের এখানে ফার্নিচারের দোকান আছে? আছে তো, কেন কন তো? এই ঘরের অবস্থা দেখেছ? কেউ এলে বসতে দেবার কিছু নেই, দুটো চেয়ার আর একটা টেবিল। আমরা আপনার লইয়া যাবো, কবে যাইতে চান? আজ তো হাতে কোনো কাজ নেই, এখন গেলে কি দোকান খোলা পাওয়া যাবে? এখন তো 6টা বাজে নাই, কলকাতায় রাত 8টা 8:30 তরি দোকানপাট খোলা থাকে, লন যাই। তার জন্য কিছু করতে পারবে, তাই ছেলে দুটো উৎসাহে যেন টকবক করছে। বিনয় জামা কাপড় পাল্টে গোটা কয়েক টাকা পকেটে পুরে হারুদের সঙ্গে বেরিয়ে পড়ল। সারাদিন ঝিমিয়ে থাকার পর শান্তিনিবাস এই সন্ধেবেলায় সরগরম হয়ে উঠতে শুরু করেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিনয়ের চোখে পড়ল ঘরে ঘরে আলো জ্বলছে। অফিস টফিস করে কিংবা অন্য কাজকর্ম চুকিয়ে বেশ কয়েকজন বোর্ডার ফিরে এসেছে। আগের দিন যে এসেছিল তখন এদের সঙ্গে দেখা হয়নি বিনয়ের, ওরাও তাকে দেখেনি, পরস্পর সম্পূর্ণ অচেনা। তাই কথাবার্তা নয়, একটু চোখাচোখি হলো শুধু। একতলা
জানালায় আসতেই দেখা গেল চাতালের বাঁ দিকের বারান্দায় দুটো লোক পাহাড় প্রমাণ আনাজ কাটতে বসেছে। পাশের রান্নাঘরের উনুনে আঁচ পড়েছে। খোলা জানালা দিয়ে গলগল করে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছিল। বিনয়দের চোখ জ্বালা করতে লাগলো। চাতাল বাঁয়ে রেখে প্যাসেজে এসে ম্যানেজারের ঘরের সামনে একটু দাঁড়ালো বিনয়। আগে যেমন দেখেছে এখনও মতিলালকে অবিকল সেই ভঙ্গিতেই দেখা গেল। হাতে কলম, টেবিলে পেল্লায় জাবদা খাতা, তার ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে লোকটা। বিনয় তাকে ডেকে বলল, ম্যানেজার বাবু, আমি এই হাড়ুদের সঙ্গে একটু ঘুরে আসছি। বিনয়বাবু, সিজন চেঞ্জের সময় বাতাসে চোরা ঠান্ডা আছে, দেখবেন জ্বরজারি যেন না হয়। প্রসাদ ম্যানেজারকে তার উপর নজর রাখতে বলেছিলেন। সে গার্জেনগিরি ফলাতে শুরু করেছে। তাকে নাবালক ভাবছে নাকি? যাই ভাবুক, খুব একটা খারাপ লাগলো না বিনয়ের, বরং একটু মজাই পায়। বলল, না না, বেশিক্ষণ বাইরে থাকবো না। আমাদের মেসে রাতের খাওয়া কিন্তু 10টার ভেতর চুকিয়ে ফেলা হয়। আমি তার আগেই ফিরে আসব। দুপা এগিয়ে থমকে দাঁড়ায় বিনয়। আজকের দিনটা তো মোটামুটি আলস্যের মধ্যেই কেটে গেল, একেবারেই ব্যস্ততাহীন। কিন্তু কাল থেকে ফের পুরনো রুটিনে ফিরে যেতে হবে। সেই জবরদখল কলোনি বা ত্রাণ শিবিরগুলোতে ছোটাছুটি। সে বলল, কাল সকালে আমি চান করেই বেরিয়ে যাব। গরম জল পাওয়া যাবে তো? নিশ্চয়ই পাওয়া যাবে। কখন দরকার? এই 7:30টায় পেলে ভালো হয়। পাবেন। সুবল আপনাদের তেতলার বাথরুমে দিয়ে আসবে। কিন্তু কি, অত সকালে তো ভাত দেওয়া যাবে না। রান্না নামতে সেই 9টা। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি দুপুরে ফিরব না, বাইরে কোথাও খেয়ে নেব। রাস্তায় এসে হাড়ুদের বকবকানি চলতেই লাগলো। একটু এগুতেই ডান পাশে একটা লম্বা ব্যারাক টাইপের বাড়ি, 5 ইঞ্চি ইটের গাঁথনি, মাথায় টিনের চাল, লাইন দিয়ে অগুন্তি ঘর। সেটা দেখিয়ে দুলাল বলল, আমরা এই বাড়িতেই থাকি। আগের দিনই প্রসাদ বিনয়কে জানিয়েছিল। সে কিছু বলল না। দুলাল সামনের বাঁকের মাথায় পাশাপাশি একটা লন্ড্রি আর একটা কবিরাজখানার দিকে আঙুল বাড়িয়ে বলল, রাইতে আমি লন্ড্রিতে শুই আর হারু শোয় কবিরাজের গদিতে। বিনয় লক্ষ্য করল লন্ড্রিটার নাম দ্য গ্রেট বেঙ্গল ডাইং অ্যান্ড ক্লিনিং হাউস। কবিরাজখানাটির নাম বেশ আধুনিক, আরোগ্যধাম। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাড়ি থাকতে ওখানে গিয়ে শোও কেন তোমরা? আমাকে 2 ফ্যামিলির একখান কইরা তো ঘর। ভাই বোন মিলাইয়া আমরা 6 জন, হারুরা 7 জন। ঘরে জাগা কই যে সুমু? লন্ড্রির মালিক হারাধন্দা আর কবিরাজ মাধব শ্যান দয়া কইরা আমাদেরকে শুইতে দেয়, নাইলে ফুটপাতে পইরা থাকতে হইতো। যদি কোনো কারণে দরকার হয় দিনের বেলা হইলে আমাদের বাড়িতে খবর দিয়েন, রাত 10টার পর হইলে লন্ড্রি কি কবিরাজখানায়। বিনয় উত্তর দিল না। এই উদ্বাস্তু যুবক দুটি কি কষ্ট করেই না পৃথিবীতে টিকে আছে। পরক্ষণেই শিয়ালদা স্টেশনের সেই মানুষগুলোর মুখ তার চোখের সামনে ফুটে ওঠে। তৎক্ষণাৎ মনে হয় সেই তুলনায় তো হারুরা স্বর্গেই রয়েছে। তবু বুকের ভিতরটা ভারী হয়ে ওঠে। মহেশ হালদার লেন থেকে হরিশ মুখার্জি রোডে এসে পড়ে বিনয়রা। রাস্তা পেরিয়ে ওধারে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দুলাল বলে, আপনারে একখান কথা কমু, প্রসাদ কাকায় যেন না জানতে পারে। কি কথা? প্রসাদ কাকার মুখে শুনছি আপনি খবরের কাগজে কাম করেন, রিপোর্টার। কত বড় বড় লোকের লগে আপনার জানাশোনা। তাগো কইয়া আমাকেও একটা চাকরি বাকরি কি জুটাইয়া দিতে পারেন? তোমরা তো পড়াশোনা করছো, এখনই চাকরি কিসের? আপনি কি আমাগো ফ্যামিলির অবস্থা জানেন? হ্যাঁ, প্রসাদদার মুখে শুনেছি। প্রসাদ কাকায় আমাগো লইগা মেলা পয়সা খরচ করেন। কলেজের মাইনা দেন, বইপত্র কিনা দেন, টিফিনের টাকা দেন। তিনি কন কমপক্ষে গ্র্যাজুয়েটটা বিএ পাশ করলে ভালো চাকরি মিলব। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। কিন্তু সংসারের এমন হাল যে মধ্যে মধ্যে উপাস দিয়া থাকতে হয়। গ্র্যাজুয়েট হইলে 10 খান হাত 10 খান পাও কি গজাইবা? আগে তো বাইসা থাকুন দরকার। প্রসাদ কাকারে এই কথাখান বুঝাইতে পারি না। আমি তো সবে কাজে ঢুকেছি, কজনকেই বা চিনি বলো? প্রসাদদাকে তোমাদের কথা বুঝিয়ে বলো। ওরে বাবা, ওরা সারণের কথা কইলে তিনি আমাকে খাইয়া ফেলাইবেন। হাড়ুরা আটকে ওঠে। বিনয় আর কি বলবে?
চুপ করে থাকে। সে যদি হারুদের জন্য চাকরির চেষ্টা করে, প্রসাদ জানতে পারলে কি খুশি হবেন? তিনি রেগে যান এমনটা ভাবতেই পারে না বিনয়। হরিশ পার্ক মিত্র ইনস্টিটিউশন পিছনে ফেলে একটা গলির ভেতর দিয়ে ওরা রসা রোডে পৌঁছে গেল। তারপর পূর্ণ সিনেমার ফুটপাথ ধরে খানিকটা হেঁটে একটা সরু রাস্তায় ঢুকে বিরাট এক কাঠগোলায় বিনয়কে নিয়ে এলো হারু আর দুলাল। একধারে ডাঁই হয়ে পড়ে আছে বড় বড় গাছের গুঁড়ি, আর এক কোনায় লম্বা লম্বা দাঁতওয়ালা কড়াত দিয়ে কাঠ চেরাই হচ্ছে। অন্যদিকে তৈরি হচ্ছে নানা ধরনের আসবাব, খাট, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি। কোনোটা পুরোপুরি বানানো হয়েছে, কোনোটা আধা আধি। দুটো চেয়ার আর একটা মাঝারি টেবিল পছন্দ করলো বিনয়। দরদাম করে ঠিক হলো 21 টাকা। গোলাওয়ালা 5 টাকা অ্যাডভান্স নিয়ে শান্তিনিবাসের ঠিকানা টুকে নিল। চেয়ার দুটো আর টেবিলের কিছু কাজ বাকি ছিল, কাজ শেষ করে রং পালিশ চড়িয়ে সামনের রবিবার পাঠিয়ে দেবে। কাঠগোলা থেকে বেরিয়ে বিনয়রা ফের ট্রাম রাস্তায় চলে আসে। হারুরা তার জন্য অনেকটা খাটাখাটনি করেছে, ওদের কিছু খাওয়ানো দরকার। 3 ঠোঙা মশলা মুড়ি আর 3 ঠোঙা গরম গরম কুড়মুড় ভাজা কিনে খেতে খেতে ওরা হাঁটতে থাকে। যে জন্য বেরোনো সেই চেয়ার টেবিলের অর্ডার দেওয়া হয়ে গেছে, তাই অকারণে ঘোরাঘুরি করার কোনো মানে হয় না। বিনয় বলল, চলো এবার ফেরা যাক। পূর্ণ সিনেমার কাছাকাছি আসতেই হঠাৎ কোনাকুনি উল্টো দিকের ফুটপাথে নজর চলে যায় বিনয়ের। সেই মেয়েটা, অর্থাৎ আরতি, চট বিছিয়ে দোকান সাজিয়ে বসে আছে। খাতা, কলম, ধূপকাঠি, আদর্শলিপি, পেন্সিল ইত্যাদি রকমারি জিনিস। আশ্চর্য, আরতির কথা সে ভুলেই গিয়েছিল। কিন্তু আরতি তো সকালের দিকে 9টা অবধি দোকানদারি করে। তারপর তার বাবা চেতলার এক গুদামে কাজ সেরে এসে বসে। তখন মেয়েটা স্কুলে চলে যায়। হারুদের নিয়ে রাস্তার ওপারে চলে যায় বিনয়। আগে খেয়াল করেনি, এবার দেখা গেল আরতির পাশে একটা আধবুড়ো লোক বসে আছে। বিনয় জিজ্ঞেস করে, কেমন আছো? ও আপনি? হেই আইছিলেন, এরপর তো আমাকে দোকানে আর আহেন নাই। এবার থেকে আসবো, কাছেই একটা মেসে চলে এসেছি। তা সন্ধেবেলায় তো তুমি এখানে বসো না? না, আমার অ্যানুয়াল পরীক্ষা হইয়া গেছে, রেজাল্টও বাইর হইছে। পরের ক্লাস শুরু হইতে তো কয়দিন দেরি। ঘরে আজাইরা বৈশা কি করুম, সইলা আইলাম। আধবুড়ো লোকটা উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। আরতিকে জিজ্ঞেস করল, তুই বাবুরে চিনস নাকি? চিনুম না, আমাকে দোকান থিকা কত জিনিস সেদিন কিনা লইয়া গেলেন, বলে প্রৌঢ়টির সঙ্গে পরিচয় করিয়ে দিল। তার বাবা রাধানাথ পাল। বিনয় রাধানাথকে বলল, আপনার কথা আরতির কাছে শুনেছি, খুব কষ্ট করে ওকে আর ওর ভাই বোনদের পড়াচ্ছেন। বাবু, আমার এই মাইয়াটা হীরার টুকরা। ফুটপাতে দোকান চালাইতে চালাইতে এইখানে বৈশাই পইরা পইরা 6 ক্লাস ফাথিকা ফার্স্ট হইয়া 7-এ উঠছে। ভালো কইরা খাইতে দিতে পারি না, ভালো একখান জামাও দিতে পারি না। কয় BA-MA পাশ করব, যদ্দূর চায় তদ্দূর পড়ামু। বাবু, আশীর্বাদ করেন, ওর মনের ইচ্ছা খান যেন পূর্ণ হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পূর্ণ হবে। কিছু খাতা পেন্সিল কিনে রাস্তার ওধারে চলে যায় বিনয়। হারুরা পাশাপাশি হাঁটছে। বিনয় বলল, বাপ মেয়ে দুজনের ডিটারমিনেশন দেখলে এত অভাব, কিন্তু পড়া ছাড়ার কথা ভাবে না। ইঙ্গিতটা স্পষ্ট, কিন্তু হারুরা নীরব। ওরা কতটা উদ্দীপ্ত হয়েছে বোঝা গেল না। মহেশ হালদার লেনে এসে পরে দেখা করবে বলে হারুরা ওদের বাড়ি চলে গেল। আর একটু এগিয়ে শান্তিনিবাসের সামনে আসতেই বিনয়ের চোখে পড়ল সদর দরজার কাছে দাঁড়িয়ে সুবল অস্থিরভাবে এধারে ওধারে তাকাচ্ছে। তাকে দেখতে পেয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে বলল, তাড়াতাড়ি চলেন, হে বাবু আপনার লইগ্যা কতক্ষণ বই আইছে। কোন বাবু? হেই যিনি দেশের লইগ্যা জেল খাটছেন, স্বদেশী বাবু। তার মানে স্বাধীনতা সংগ্রামী হরিচরণ বসু। বোর্ডাররা ফিরে এসেছিল। শান্তিনিবাস এখন রীতিমতন সরগরম। কোনো দিকেই তাকায় না বিনয়। সুবলের সঙ্গে তরতর করে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকে। প্রসাদ বলেছিলেন হরিচরণ তার সঙ্গে আলাপ করতে উৎসুক। আজ যে কোনো সময় মেসে চলে আসতে পারেন, কিন্তু রাত্রিরে সত্যি সত্যি যে আসবেন বিনয় ভাবতে পারেনি।
তেতলায় এসে দেখা গেল প্রসাদের ঘরে বেশ ভিড় জমেছে। এতগুলো মানুষের মধ্যে প্রথমেই যার দিকে নজর চলে যায় তার বয়স 70-এর কাছাকাছি। প্রসাদের ইজি চেয়ারটায় তিনি বসে আছেন, চুল ধপধপে সাদা। এই বয়সেও স্বাস্থ্য বেশ মজবুত, চওড়া কপাল, গাল ভেঙে খানিকটা বসে গেছে, খাড়া নাক, ধারালো চিবুক, শিরদাঁড়া কিন্তু টান টান, চোখে পুরো লেন্সের চশমা, পরনে ধুতি পাঞ্জাবির ওপর খদ্দরের মোটা চাদর। বয়স্ক মানুষটিকে ঘিরে রয়েছে আশ্চর্য এক ব্যক্তিত্বের দ্যুতি। বিনয় আন্দাজ করে নিল ইনি হরিচরণ বসু। হরিচরণের ডান পাশে কাঠের চেয়ারে বসে রয়েছেন একজন প্রৌঢ়। তার চেহারায় হরিচরণের আদলটি আবছাভাবে বসানো। ওর ছেলে নাকি খুব ঘনিষ্ঠ কেউ যার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে? সামনের দিকে একটা মোড়ায় বসেছে মেস ম্যানেজার মতিলাল চাকলাদার। তাছাড়া আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। খুব সম্ভব তারা শান্তিনিবাসের বোর্ডার। সবাই সসম্ভ্রমে হরিচরণের সঙ্গে কথা বলছে। মতিলালই প্রথম বিনয়কে দেখতে পেয়েছিল। ব্যস্তভাবে সে উঠে দাঁড়ায়। আসুন আসুন বিনয়বাবু, আসুন। মেসোমশাই সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছেন বলে বয়স্ক মানুষটি অর্থাৎ হরিচরণের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। বিনয় হরিচরণকে প্রণাম করল। তিনি সস্নেহে তার হাত ধরে সামনের একটা খালি মোড়ায় বসিয়ে দিতে দিতে বললেন, তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আর তুমিই নেই। কোথায় গিয়েছিলে? কোথায় কী উদ্দেশ্যে বেরিয়েছিল বিনয় জানিয়ে দেয়। মতিলাল কাজের মানুষ, সে উঠে পড়ল। বিনয়কে বলল, রাত্রিরে মেসের এতগুলো লোক খাবে, দেখি রাঁধুনি ঠাকুর আবার রান্না বান্নার কতটা কি করলো। আপনি মেসোমশাইয়ের সঙ্গে কথা বলুন। শুধু ম্যানেজারই নয়, হরিচরণের ডান পাশে যে প্রৌঢ়টি বসেছিলেন সে ছাড়া অন্যরা আর বসল না। বিনয়কে জানালো, আমরা তো এই মেসে থাকি, প্রসাদবাবুর কাছে আপনার কথা শুনেছি, পরে ভালো করে আলাপ হবে। বিনয় আর হরিচরণের কাছ থেকে বিদায় নিয়ে তারাও চলে গেল। এই লোকগুলো যে এই মেসের বাসিন্দা আগেই তা অনুমান করে নিয়েছিল বিনয়। সে যখন চেয়ার টেবিল কিনতে হারুদের সঙ্গে বেরিয়েছিল সেই সময়টা ওরা হরিচরণকে সঙ্গ দিয়েছে। এর আগে মাত্র একজন স্বাধীনতা সংগ্রামীকেই দেখেছে বিনয়, রাজদিয়া হাই স্কুলের হেডমাস্টার মোতাহার হোসেন চৌধুরী। তিনি ছিলেন এই অঞ্চলের কংগ্রেসের প্রেসিডেন্ট। 42-এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট আর রশিদ আলী ডে আন্দোলনের সময় কিছুদিন জেল খেটেছেন। যুদ্ধের সময় ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টেও ইংরেজদের পুলিশ তার ওপর কম নির্যাতন চালায়নি। বাড়িতে কতবার যে তল্লাশি চালিয়েছে। 2-4 দিন পরপর তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হতো। মোতাহার হোসেনের পর ভারতবর্ষের আর একজন মুক্তিযোদ্ধাকে স্বচক্ষে দেখল বিনয়। অদ্ভুত এক শিহরণ অনুভব করল সে। বলল, প্রসাদদার কাছে আপনার অনেক কথা শুনেছি। দেশের জন্য আপনার যে কত স্যাক্রিফাইস। প্রসাদদার সেদিন বলেছিলেন ইংরেজদের জেলে জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল 20টা বছরই আপনি কাটিয়ে দিয়েছেন। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত নাড়লেন হরিচরণ। সামান্য উত্তেজিত দেখালো তাকে। বললেন, ও কিচ্ছু না, কিচ্ছু না। দেশকে কি বলা হয় জানো? দেশকে তো অনেক কিছুই বলা যেতে পারে। হরিচরণ ঠিক কোনটা ইঙ্গিত করেছেন বোঝা যাচ্ছে না। বিনয় তার দিকে তাকিয়ে থাকে। হরিচরণ গভীর স্বরে বললেন, দেশ হলো মা, দেশ মাতৃকা। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, D.L. রায় থেকে শুরু করে সব কবি, বড় বড় রাজনৈতিক নেতা ভারতবর্ষকে জননী বলেছেন। মায়ের মুক্তির জন্য কটা বছর জেল খেটেছি, সেটা কি খুব বড় কৃতিত্বের ব্যাপার হলো? বিনয় টের পাচ্ছিল ভারতবর্ষ সম্পর্কে হরিচরণের মধ্যে অনন্ত আবেগ বদ্ধমূল হয়ে আছে। তার প্রতিটি কথাতে বেরিয়ে আসছিল। একটু চুপচাপ। তারপর হরিচরণ বললেন, প্রসাদ বলছিল তুমি রিসেন্টলি পাকিস্তান থেকে এসেছো। আগে হ্যাঁ, এই 2-2.5 মাস হলো। খুঁটিয়ে খুঁটিয়ে বিনয় সম্পর্কে সব জেনে নিলেন হরিচরণ। কোথায় দেশ, সেখানে কেউ আছে কিনা, কলকাতায় আত্মীয় পরিজনেরা কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। নানা প্রশ্নের পর বললেন, কি মনে হয় তোমার, যেভাবে রোজ হাজার হাজার রিফিউজি চলে আসছে ইস্ট পাকিস্তানে, কি
মাইনরিটি বলে কেউ থাকবে না? এভাবে কখনো চিন্তা করেনি বিনয়। একটু চুপ করে থেকে সে জানায়, পূর্ব বাংলায় এখনও 1 কোটির মতন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। ট্রেন, স্টিমার বোঝাই হয়ে তাদের অনেকেই দলে দলে চলে আসছে। এটা যেমন ঠিক, তেমনি যারা আসেনি তাদের অনেকেই এতটাই আতঙ্কগ্রস্ত যে ইন্ডিয়ার দিকে পা বাড়িয়েই আছে। এমনটা চললে অদূর ভবিষ্যতে কী হবে বিনয় জানে না। হরিচরণ বললেন, লক্ষ লক্ষ মানুষ চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এত বড় হিউম্যান ট্র্যাজেডি ভারতবর্ষে আর কখনো ঘটেছে বলে জানি না। মুখে শুধু হা হুতাশ না করে এখনই একটা স্ট্রং স্টেপ নেওয়া দরকার, নইলে এই এক্সোডাস বন্ধ করা যাবে না। বিনয় কোনো উত্তর দিল না। হরিচরণের প্রশ্ন বা আলোচনা বিশেষ একটা জায়গায় স্থির থাকছে না। দাঙ্গা এবং দেশভাগের নানা বিপজ্জনক প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তিনি বলতে লাগলেন, পূর্ব পাকিস্তানেরও তো এই অবস্থা, তুমি নিশ্চয়ই জানো। ওয়েস্ট পাঞ্জাব থেকে ট্রেন ভর্তি হয়ে রিফিউজিরা চলে এসেছে দিল্লি আর ইস্ট পাঞ্জাবে। মুসলমানরাও একই পদ্ধতিতে চলে গেছে ওপারে। হ্যাঁ, কাগজে পড়েছি। তুমি আমার স্যাক্রিফাইসের কথা বলছিলে না আগে? হ্যাঁ, মানে আমার মতন হাজার হাজার মানুষ বছরের পর বছর ইংরেজদের জেলে পৌঁছেছে। কত সোনার টুকরো ছেলে ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছে। দেশভাগ হবে, লক্ষ লক্ষ মানুষকে নতুন ইহুদি বানিয়ে দেওয়া হবে। ফ্রিডম ফাইটারদের এত স্যাক্রিফাইস কি সেই জন্য? ভারতবর্ষ বিভাজনের কারণে একটা জাতির জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। সেজন্য ক্ষোভ, কষ্ট আর আক্ষেপের শেষ নেই হরিচরণের। সব স্বাধীনতা সংগ্রামী বুঝিবা তার মতোই অশেষ যন্ত্রণা ভোগ করে চলেছেন। চোখের সামনে তারা দেখলেন অসংখ্য শহীদের জীবনদান, অজস্র মানুষের আত্মত্যাগ ব্যর্থ হয়ে গেছে। মোতাহার হোসেনকেও দেশভাগের পর পুরোপুরি ভেঙে পড়তে দেখেছিল বিনয়, হরিচরণের মতোই। কী উত্তর দেবে বিনয়? সে নীরবে বসে থাকে। হরিচরণ জিজ্ঞেস করলেন, পার্টিশনের আগে দাঙ্গায় কত লোক মারা গেছে বলে তোমার ধারণা? প্রশ্নটা এমনই আকস্মিক যে বিনয় হকচকিয়ে যায়। 47-এর 15ই আগস্টের আগে দাঙ্গা কি কোনো একটা বিশেষ অঞ্চলে ঘটেছে? কলকাতা, বিহার, নোয়াখালী, ঢাকা থেকে লাহোর, করাচি, বোম্বে, সুদূর সিন্ধু প্রদেশ, গোটা উপমহাদেশ জুড়ে তখন রক্তের সমুদ্র, রাস্তায় রাস্তায় মৃতদেহের পাহাড়। বিনয় অস্বস্তি বোধ করে। দাঙ্গায় মৃতের সংখ্যাটা ঠিকমতো জানাতে না পারলে হরিচরণ কি রেগে যাবেন? ভয় ভয় সে বলে, সারা ইন্ডিয়া জুড়েই তো রায়ট হয়েছে। এত লোক মরেছে যে তার সঠিক রেকর্ড আছে বলে তো মনে হয় না। রেকর্ড না থাক, আন্দাজ তো একটা করতে পারো। মিনিমাম লাখখানেক। নো নো, আমার হিসেবে অ্যাবাউট 3 মিলিয়ন, 30 লাখের কাছাকাছি। এরা সবাই ভেরি অর্ডিনারি পিপল, গরিব হতভাগ্য মানুষের দল। পূর্ব বাংলার এক নগণ্য শহরে থেকে হত্যার খতিয়ান জোগাড় করা সম্ভব ছিল না। 46-এর দাঙ্গায় রাজদিয়ার কারোর গায়ে একটা আঁচড়ও লাগেনি। কিন্তু ঢাকায়, নারায়ণগঞ্জে, বরিশাল কি নোয়াখালীতে, এই জায়গাগুলো তো রাজদিয়া থেকে এমন কিছু দূরে নয়। 40 থেকে 100-150 মাইলের মধ্যেই হবে। এই এলাকাগুলোয় তখন রক্তের স্রোত বয়ে চলেছে। বিনয়রা সেই সময় এমনই ত্রস্ত, বিহবল আর উৎকণ্ঠিত যে ভারতবর্ষ তো বিশাল ব্যাপার, শুধু পূর্ব বাংলায় কতজন খুন হয়েছে তার খুঁটিনাটি হিসেব রাখার চিন্তাও মাথায় আসেনি। হরিচরণ ওদিকে থামেননি, বললেন, যে কারণে এত রক্তপাত, এত হত্যা, সেই পার্টিশন তো হয়েই গেছে। তারপরেও কি দাঙ্গা থেমেছে? না, থামেনি। তাহলে এই পার্টিশনের কি প্রয়োজন ছিল? হ্যাঁ, অস্পষ্টভাবে বিনয় কিছু একটা উত্তর দিলেও ঠিক বোঝা গেল না। একটু ভেবে হরিচরণ জিজ্ঞেস করেন, স্বাধীনতার পরও দাঙ্গায় কত লোক মারা গেছে? আমি ঠিক বলতে পারবো না। তুমি একজন সাংবাদিক, পার্টিশন, দেশভাগ এসব নিয়ে কাজ করছো। এসব তো তোমার জানা উচিত। থরো ধারণা না থাকলে আর সমস্ত তথ্য না জানলে পার্টিশনের কারেক্ট চিত্রটা তুমি তুলে ধরবে কী করে?
আমি তো সবে জয়েন করেছি কাগজে। আপনি যা বললেন সেই সব ইনফরমেশন পুরনো নিউজ পেপার আর বইপত্র ঘেঁটে জোগাড় করে নেব। এই রায়ট কোনো দিনই থামবে কিনা সন্দেহ। ওপার থেকে উদ্বাস্তুদের আশাও বদ্ধ হবে না। কেন জানো? কেন? 2 নেশন থিওরির বিষ মানুষের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দু মুসলিম 2 কমিউনিটির মধ্যে বিদ্বেষ আর ঘৃণাটা এখন ডিপ রুটেড। ওটা যতক্ষণ না উপড়ে ফেলা যাচ্ছে, 1000 বছরেও এই সমস্যার সমাধান হবে না। একটা কথা ভেবে আমার ভীষণ ভয় হয়। এটা কি জানো? এখন থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি সাবধান না হয়, দ্বিজাতি তত্ত্বের কুফল আমাদের দেশেও এসে পড়বে। আজ হোক, কাল হোক বা 10-20 বছর পরেই হোক, তার হাত থেকে নিস্তার নেই। সেকুলার ভারতের পক্ষে সেটা হবে মারাত্মক। ভবিষ্যতের নিরাশাজনক ভয়ঙ্কর এক পরিণামের কথা চিন্তা করে মুহ্যমানের মতন বসে থাকে বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী। বিনয় অবাক। পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হলেও ভারত এক সার্বভৌম ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্ম, সব ভাষা, সব জাতির মানুষের সমানাধিকার। দ্বিজাতি তত্ত্ব কীভাবে এই দেশের আবহাওয়া বিস্ময় করে তুলবে, বিনয় সেটা ভেবে পেল না। একটু চুপচাপ, তারপর হরিচরণ বললেন, থাক, ওইসব আলোচনা এখন থাক। তোমার কাছে একটা বিশেষ দরকারে আজ আমাকে আসতে হয়েছে। কী দরকার বলুন? তুমি ইস্ট পাকিস্তান রায়ট, রিফিউজিদের নিয়ে যা যা লিখছ, সেগুলো আমাদের এই সময়ের সত্যিকারের ছবি, ট্রু পিকচার। কিন্তু একটা বিরাট দুঃখের দিক বাদ থেকে যাচ্ছে। তার রেকর্ড না থাকলে এই সময়ের ইতিহাস সম্পূর্ণ হবে না, মস্ত ত্রুটি থেকে যাবে। আমি তো সব কিছুই তুলে ধরতে চেষ্টা করছি, কোথায় ত্রুটি থেকে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে এত রায়ট হচ্ছে, তার 2টো টার্গেট কি বলতে পারো? ল্যান্ড আর ইয়াং উইমেন, জমি আর যুবতী মেয়ে। বিনয় চকিত হয়ে ওঠে। এই দুটো দিকের কথা সেও বহুবার ভেবেছে। হরিচরণ বিমর্ষ সুরে বলতে থাকেন, অসংখ্য মানুষের ল্যান্ড প্রপার্টি কেড়ে নেওয়া হয়েছে, এইসব আর ফিরে পাওয়া যাবে না। আর তার চেয়েও বড় ক্ষতি হয়েছে মেয়েদের। হাজার হাজার যুবতী মেয়ে নিখোঁজ আজ পর্যন্ত। হরিচরণ সবিস্তার বুঝিয়ে দিতে লাগলেন। যাদের ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের কাউকে না কাউকে উদ্ধার করে ইন্ডিয়ায় পাঠানো হচ্ছে, কিন্তু এই ধর্ষিতা মেয়েদের মা বাবা বা অভিভাবকরা নিজেদের সংসারে তাদের ফিরিয়ে নিতে একেবারেই রাজি নয়। সরকারি বা বেসরকারি উদ্যোগে এদের জন্য কিছু উদ্ধারাশ্রম খোলা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেগুলো খুবই কম। এমন অভিযোগও পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা হোমের মেয়েদের নোংরা কাজে লাগানো হচ্ছে। একবার যাদের সম্ভ্রম নষ্ট হয়েছে তাদের প্রতি কারোর সহানুভূতি বা মমতা নেই, তাদের ঠেলে দেওয়া হচ্ছে নরকের দিকে। উদ্ধারাশ্রমে যে মেয়েদের জায়গা হচ্ছে না, শকুনের মতন ঝাঁকে ঝাঁকে দালালরা তাদের পৌঁছে দিচ্ছে বারবনিতাদের পাড়ায়। কলকাতা এবং চারপাশের বেশ্যাপল্লীগুলো ভরে যাচ্ছে পূর্ব পাকিস্তান থেকে আসা লাঞ্ছিতা এই মেয়েদের দিয়ে। শুনতে শুনতে সীমাহীন আতঙ্কে হৃৎপিণ্ডের ওঠানামা যেন থমকে গেছে বিনয়ের। শ্বাস আটকে আসছে। বারবার ঝিনুকের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। তাকে কত খুঁজেছে বিনয়, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। হরিচরণ বলছিলেন, আমরা কজন ফ্রিডম ফাইটার ইস্ট পাকিস্তানের দুঃখী মেয়েদের জন্য একটা হোম খুলেছি, কিন্তু আমাদের সামর্থ্য কম। শখানেকের মতন মেয়েকে শেল্টার দেওয়া সম্ভব হয়েছে। কলকাতার চারপাশের রেড লাইট এরিয়া ঘুরে ঘুরে অনেক মেয়েকে আমরা উদ্ধার করে এনেছি, আরও আনব। তিনি জানালেন, একটা মাঝারি তেতলা বাড়িতে কাজ চালাচ্ছেন তারা। তাদের বিরাট পরিকল্পনা, মেয়েগুলো যাতে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ওদের নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে। তাঁত বোনা, চামড়ার কাজ, নানা রকম হ্যান্ডিক্রাফট, এইসব শিখলে ওদের তৈরি প্রোডাক্ট বাজারে বিক্রি করে মোটামুটি লাভ হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বড় জমি না পেলে তেমন কিছুই করা যাবে না। হরিচরণরা এজন্য সরকারের কাছে
বরানগরে বিঘেখানেক জমি চেয়েছেন। 6 মাস হয়ে গেল, প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাওয়া যায়নি। সরকারি ব্যাপার তো, সমস্ত বিষয়ে গড়িমসি। তাদের 18 মাসে বছর। হরিচরণ বললেন, কলকাতার সব কাগজগুলোকেই বলেছি, তারা এই নিয়ে লিখবে। প্রসাদকেও বলেছিলাম, সে জানালো রিফিউজিদের নিয়ে অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয়েছে, যা লেখার তুমিই লিখবে। কাগজগুলো শোরগোল তুললে সরকারি কর্তাদের কানে জল ঢুকবে। কি লিখবে তো? হ্যাঁ, লিখব। তোমাদের লেখালেখিতেও যদি কাজ না হয়, তখন আমি নিজে বিধান রায়ের সঙ্গে দেখা করব। জমি আমাদের চাই। আপনাদের হোমে ঝিনুক নামের কোনো মেয়ে আছে? কে কে ঝিনুক? আমার জানাশোনা একটা মেয়ে। দাঙ্গায় ওর সর্বনাশ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই ও নিখোঁজ। এতগুলো মেয়ে আমাদের হোমে রয়েছে, সবার নাম কি আমার মনে আছে? আচ্ছা, আমি যদি একদিন আপনাদের হোমে যাই? ঝিনুকের খোঁজে? ঠিক আছে, আমি নিয়ে যাব। ঝিনুকের জন্য না হলেও আমি তোমাকে নিয়ে যেতাম। আমাদের হোমের মেয়েগুলোকে নিয়ে কাগজে লেখা খুবই জরুরি, বিনয়। আপনারা তো ইস্ট পাকিস্তানের মেয়েদের উদ্ধার করতে ব্রথেলগুলোতে যান। হ্যাঁ, যাই। আপনাদের হোমে ঝিনুককে না পাওয়া গেলে আপনাদের সঙ্গে ব্রথেলগুলোতে গেলে আপনাদের আপত্তি নেই তো? ঠিক আছে, যেও। দেখো যদি মেয়েটাকে খুঁজে পাও। আচ্ছা, আজকে অনেক রাত হয়েছে, চলি। ওই দেখো, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়নি, ও আমার ভাইপো হিমাংশু। আমি ওদের কাছেই থাকি, এই রাস্তারই ওই 32 নম্বর বাড়ি। মাঝে মাঝে যেও, ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব। হরিচরণরা চলে গেলেন। বিনয় তাদের সঙ্গে নিচে এসে রাস্তা অবধি এগিয়ে দিল। কার অনবরত ডাকাডাকিতে বিনয়ের ঘুম ভেঙে গেল। গা থেকে মোটা চাদরটা সরিয়ে ধর্মর করে সে উঠে বসল। সব দরজা জানালা বন্ধ। শিয়রের দিকের দেওয়ালের মাথায় উঁচু ঘুলঘুলি দিয়ে সোনালি রোদের 2-4টে সরু মোটা ফালি এসে পড়েছে ঘরে। ওই সামান্য আলোয় কোনো কিছুই স্পষ্ট নয়। ঘুমের ঘোর লেগে আছে চোখে। প্রথমটা বিনয় বুঝে উঠতে পারল না কে ডাকছে কিংবা এই মুহূর্তে সে কোথায়। দুয়ার খুলেন, মেলা বেল হইয়া গেছে। ফের ডাকটা শোনা যায়। এবার কণ্ঠস্বর অনেকটা উঁচুতে উঠেছে, আর সেটা চেনাও গেল। সুবল। বিছানা থেকে নেমে প্রথমে ভিতর দিকের দরজা খুলে দিল বিনয়। সুবলকে বলল, এসো, অহন যাবো না। আপনি মুখ ধুইয়া তাড়াতাড়ি দাদার ঘরে আসেন, আমি চা লইয়া একটু পরে এইখানে যাবো। আমার চানের জন্য বাথরুমে গরম জল দিয়েছ? কালই সুবলকে গরম জলের কথা বলা হয়েছিল, কেননা সকালে চানটান সেরে একটু কিছু খেয়ে সে রিফিউজিদের কলোনি কি রিলিফ ক্যাম্পে চলে যাবে। না, দেয় নাই। দাদাই অহন আপনারে বাইর হইতে না করছে। কেন? আমি কইতে পারুম না, তেনির কাছে গেলে জানতে পারবেন। বিনয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কি এমন ঘটল যে আজ যেতে বারণ করছেন? তারপর অন্যমনস্কর মতো ঘরের বাকি দরজা জানালাগুলো খুলে দিল। শীতল রোদ আর ঠান্ডা বাতাস ভিতরে ঝাঁপিয়ে পড়ল। শীতটা প্রায় চলে গিয়েছিল। দার্জিলিংয়ে প্রচুর বরফ পড়ায় আবার সেটা সাময়িক হলেও ঘুরে দাঁড়িয়েছে। জাফর শাহ রোডে থাকতে তার বাসি ধামসানো বিছানা ঝেড়ে বেডশিট টান টান করে পেতে দিত উমা কি সুধা। শান্তিনিবাসে উমাও নেই, সুধাও নেই। নিজের যাবতীয় কাজ বিনয়কেই করতে হবে। আজ থেকেই তার স্বাবলম্বী হবার ট্রেনিং শুরু। বিছানাটা মোটামুটি গোছগাছ করে গামছা, দাঁতের মাজন, জিভছোলা নিয়ে বেরিয়ে পড়ল বিনয়। তার পাশের ঘরটাই প্রসাদের। ভিতর দিকের রেলিং লাগানো লম্বা প্যাসেজ ধরে তেতলার চান ঘরের দিকে যেতে যেতে চোখে পড়ল প্রসাদ তার ইজি চেয়ারটিতে বসে আছেন। সামনের নিচু টেবিলটায় 1 পাউন্ড ওজনের লম্বা লম্বা পাউরুটি স্তূপ ছুরি দিয়ে খুব যত্ন করে সমান মাপে কেটে কেটে রাখছেন। প্রথম যেদিন শান্তিনিবাসে বিনয় আসে, অবিকল এইভাবেই প্রসাদকে পাউরুটি কাটতে দেখেছিল বিনয়। বিনয় দাঁড়ায় না। বাথরুমের কাজ সেরে নিজের ঘরে গিয়ে বাসি জামাকাপড় পাল্টে
গায়ে চাদর জড়িয়ে প্রসাদের ঘরে চলে আসে। মুখ তুলে এক পলক বিনয়কে দেখে প্রসাদ বললেন, এসে গেছো? গুড। আমাকে একটু হেল্প করো তো। রুটি স্লাইসগুলোতে একটু মাখন লাগিয়ে চিনি ছড়িয়ে দাও। সেদিনও বিনয়কে এই কাজটি করতে হয়েছিল। প্রসাদ এবার বললেন, কাল অফিস থেকে ফিরে দেখি তোমার দরজা বন্ধ। তুমি ঘুমোচ্ছ। আমার অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ডাকিনি। হ্যাঁ, একা একা ভালো লাগছিল না। আপনার জন্য অনেকক্ষণ জেগেছিলাম। তারপর সুবলকে দিয়ে রান্নাঘর থেকে ভাত টাত আনিয়ে খেয়ে শুয়ে পড়েছি। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। আমার তো ফিরতে ফিরতে 1:30-2 হয়ে যায়। নাইট ডিউটি না থাকলে তোমার ছুটি হবে অনেক আগে। কাল তো বলেছি আমার জন্য অত রাত পর্যন্ত জেগে থাকবে না। আচ্ছা। ম্যানেজারের কাছে শুনলাম কাল হরিচরণ বাবু এসেছিলেন। কেমন লাগলো তাকে? ভীষণ ভালো। অত বড় ফ্রিডম ফাইটার, কিন্তু এতটুকু অহংকার নেই। শুধু তাই নয়, 100% আইডিয়ালিস্ট। এই তো সেদিন দেশ স্বাধীন হলো, এর মধ্যেই বেশ কিছু পুরনো স্বাধীনতা সংগ্রামীর ভোল পাল্টে গেছে। আদর্শবাদ রাত শিখিয়ে তুলে আখের গোছাবার ব্যবস্থা করছে। লোভ, লোভ আর লোভ। দেশের জন্য একসময় কিছু করেছে, এখন সুদে আসলে তার রিটার্ন চায়। শেষ জীবনটা যাতে সুখে আরামে কাটিয়ে দিতে পারে, এই আর কি। বিনয়, খবরের কাগজে কাজ করছো, এদের অনেকের সঙ্গেই তোমার পরিচয় হবে। তখন এই লোকগুলোর স্বরূপ তুমি বুঝতে পারবে। তবে হরিচরণ বাবুর মতন পেট্রিয়টরা একেবারে অন্য ধাতের, সৎ আর নির্লোভ। দেশভাগটা উনি মেনে নিতে পারেননি, এই নিয়ে ওর ভীষণ ক্ষোভ। হ্যাঁ, হরিচরণ বাবুদের পক্ষে সেটাই স্বাভাবিক। হৈ হৈ করতে করতে রোগা রোগা একপাল ছেলে মেয়ে 5 মিনিটের ভেতর তাদের ভাগের রুটি মাখন নিয়ে কলর পলর করতে করতে সিঁড়ি দিয়ে দুধদার নেমে গেল। প্রথম যেদিন বিনয় এই মেসে আসে সেদিনও এই ছেলে মেয়ের দঙ্গলটাকে দেখেছিল। এদিকে সুবল চা বিস্কুট নিয়ে এসেছে। বিনয় আগেই শুনেছিল মেস থেকে দুপুরে এবং রাত্রিরে ভাত দেওয়া হয়, আর সকাল সন্ধে চা বিস্কুট, কিন্তু জল খাবারটা বোর্ডারদের আলাদা কিনে খেতে হয়। এখনও সকালের খাবার খাওয়া হয়নি। রুটি মাখন বস্তির বাচ্চাদের জন্য, সেই সব প্রসাদ কোনোদিনও খান না। চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, কি আনাবো বলো? লুচি ছোলার ডাল না হিঙের কচুরি আর আলুর দম? বিনয় আজ সেদিনের মতন প্রসাদের গেস্ট নয়, এই মেসেরই একজন বোর্ডার। অতিথি হলে আপ্যায়ন করতেন ঠিক আছে, কিন্তু অন্য একটা বোর্ডারের জন্য হয়তো খরচ করবেন, এতে ভীষণ সংকোচ বোধ করছিল বিনয়। অথচ মুখের ওপর আপত্তি করা যাচ্ছে না, সে চুপ করে থাকে। মুখ চোখ দেখে বিনয়ের মনোভাব আঁচ করে নিয়ে প্রসাদ হালকা গলায় বললেন, খাবার ব্যাপারে এত লজ্জা কিসের? ঠিক আছে, পরে তুমি একদিন আমাকে খাইয়ে দিও। সুবলকে দিয়ে দোকান থেকে কচুরি আর মিষ্টি টিষ্টি আনিয়ে নিলেন। খেতে খেতে ফের হরিচরণের প্রসঙ্গে ফিরে গেলেন প্রসাদ। উনি আর ওর কজন বন্ধু একটা বড় হোম করেছেন। ইস্ট পাকিস্তানের দাঙ্গায় যেসব মেয়েদের সর্বনাশ হয়েছে তাদের এনে এনে ওই হোমে শেল্টার দেওয়া হচ্ছে। হরিচরণ বাবু কি এইসব তোমাকে জানিয়েছেন? হ্যাঁ, হোমটা নিয়ে লিখতেও বলেছেন। বিরাট কাজে ওরা হাত দিয়েছেন। যেভাবে পারা যায় আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। তুমি সব ইনফরমেশন জোগাড় করে ডিটেলে লিখে আমাকে দেবে। সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে কারণে আজ বিনয়ের ক্যাম্প বা কলোনিতে যাওয়া বন্ধ করেছেন প্রসাদ, তার ধার কাজ দিয়েও যাচ্ছেন না তিনি। একরকম মরিয়া হয়েই কথাটা তুলল বিনয়। প্রসাদ বললেন, ওটা আমি ভুলে যাইনি, এখনই তোমাকে বলতাম। হরিচরণ বাবুর সঙ্গে কাল তোমার কি কথা হয়েছে সেটা আগে জেনে নিলাম। তুমি কাল অফিসে যাওনি। এদিকে ভীষণ একটা খারাপ খবর এসেছে। কি খবর? আসাম থেকে মাঝে মাঝে কিছু রিফিউজি চলে আসছিল, সংখ্যায় কম, কিন্তু কাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেছে। বলতে পারো ঢল নেমেছে। আজ 2-2:30 নাগাদ একটা ট্রেন এইরকমই উদ্বাস্তু বোঝাই হয়ে শিয়ালদায় ঢুকবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তুমি আর আমি বেরিয়ে পড়ব। তুমি সোজা শিয়ালদায় চলে যাবে, আর আমি অফিসে গিয়ে সেখানে একজন ফটোগ্রাফার পাঠিয়ে দেব। বিনয় চমকে উঠল। উদ্বাস্তুদের নিয়ে আসামে সেই দেশভাগের পর থেকেই নানা ধরনের অশান্তি শুরু হয়েছিল। বিনয় তা জানে, কিন্তু উদ্বাস্তু সেখানে টিকতে না পেরে পশ্চিমবঙ্গে চলে এসেছে, এমন কারোর সঙ্গে বিনয়ের দেখাও হয়েছে।
ট্রেন বোঝাই হয়ে তাদের আসার খবরটা এই প্রথম শোনা গেল। প্রসাদ থামেননি। যারা আসছে তাদের কোন পরিস্থিতিতে আসাম ছাড়তে হলো ডিটেলে সব জেনে নেবে। ফটোগ্রাফারকে দিয়ে তাদের ছবি তোলাবে, তারপর অফিসে এসে বড় করে একটা রিপোর্ট লিখে দেবে। বিনয় এতক্ষণে বুঝতে পারল জবরদখল কলোনি বা ত্রাণ শিবিরগুলোতে গিয়ে তথ্য জোগাড় করার চাইতেও আসাম থেকে চলে আসা উদ্বাস্তুদের ব্যাপারটা এই মুহূর্তে অনেক বেশি জরুরি। একটু ভেবে প্রসাদ ফের শুরু করলেন। আসাম থেকে সব উদ্বাস্তু যদি চলে আসতে থাকে, ওয়েস্ট বেঙ্গলের সমস্যা মারাত্মক বেড়ে যাবে। হ্যাঁ, তাই তো। মেসের খাওয়ার ঘরটা একতলায়। 12টা নাগাদ চান টান সেরে প্রসাদের সঙ্গে সেখানে চলে এলো বিনয়। বাইরে বেরুবার মতন পোশাক পরে তৈরি হয়ে এসেছে দুজনে। খাওয়া দাওয়া চুকিয়ে এখান থেকে ওরা বেরিয়ে পড়বে। খাবার ঘরে এই প্রথম এলো বিনয়। কাল রাতে ওপরে তার ঘরে মাছ ভাত সুবলকে দিয়েই আনিয়ে নিয়েছিল, তাই নিচে আর নামা হয়নি। ঘরটা বেশ বড় মাপের। সেটার 3 পাশে গায়ে গায়ে লাগা আরও 3টে ঘর। সামনে সরু প্যাসেজের উল্টো দিকে কিচেন। আলো হাওয়া খেলে না। এই দুপুরবেলাতেও ভেতরটা অন্ধকার অন্ধকার, তাই মাথার ওপর 2টো বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছে। খুব সম্ভব সারাক্ষণই সেই 2টো জ্বলে। টেবিল চেয়ার নেই, খাওয়ার ব্যবস্থা মেঝেতে বসে। দেওয়ালের ধার ঘেঁষে লাইন দিয়ে আসন পাতা। শান্তিনিবাস এখন একেবারে নিঝুম। বোর্ডাররা অনেক আগেই যে যার কাজে বেরিয়ে গেছে। খাবার ঘরটা ফাঁকা। প্রসাদরা আসনে গিয়ে বসতেই একটি আধা বয়সী লোক দৌড়ে এলো। গোলগাল চেহারা, গোল মুখ, গাওয়া ঘিয়ের মতন গায়ের রং, ঝাঁকড়া চুল, ঝুঁটি বাঁধা, পানের রসে মুখ একেবারে টইটুম্বুর। চোখে এবং ঠোঁটে স্নিগ্ধ হাসি লেগেই আছে। তার সঙ্গে রয়েছে একটা 17-18 বছরের ল্যাংপ্যাঙে ছেলে। প্রসাদ ঝুঁটি বাঁধা লোকটি এবং ছেলেটির সঙ্গে বিনয়ের পরিচয় করিয়ে দিলেন। মাঝবয়সীটি মেসের রাঁধুনি ঠাকুর, নাম বলরাম। আদি বাড়ি উড়িষ্যার বালেশ্বর জেলায়। 25 বছরেরও বেশি শান্তিনিবাসে রান্নাঘর সামলাচ্ছে। ছেলেটির নাম গণেশ, বলরামের সহকারী। প্রসাদ বললেন, বিনয়বাবু মেসে নতুন এসেছেন, আমার পাশের ঘরেই আছেন। বলরাম মানুষটি খুবই বিনয়ী, ভদ্র। বলল, তাঙ্কর এইটি আসিবার কথা গতকালই ম্যানেজারবাবু কহিথিলা। প্রসাদ বললেন, বাবু এই প্রথম মেসে থাকছেন, যত্ন করে খাইও। সে আপনাঙ্কর ভাবিবার কিসি দরকার নাই। প্রভু জগন্নাথ কৃপায় মু তার সব ব্যবস্থা করি পারিবি। আমাদের এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি খেতে দাও তো। বলরামরা ব্যস্তভাবে বেরিয়ে গেল। একটু পর বড় কাঁসার থালায় ভাত, বাটিতে বাটিতে ডাল, তরকারি, মাছ ইত্যাদি এনে দুজনের সামনে সাজিয়ে দিল। কাঁসার গেলাসে দিল খাবার জল। দ্রুত খাওয়া চলছে। বলরাম কাছাকাছি দাঁড়িয়ে বিনয়ের দিকে তাকিয়ে রয়েছে, পলকহীন। তার রান্না নতুন বোর্ডারটির কেমন লাগছে জানার জন্য ভীষণ উদ্গ্রীব। জিজ্ঞেস করল, রসুই কিমিতি হয়েছি বাবু? খুব ভালো। বলরামের মুখ খুশিতে ভরে যায়। একটা বাটি থেকে পাতে তরকারি ঢেলে ভাত দিয়ে মেখে মুখে পুড়ে চিবোতে চিবোতে বিনয়ের মনে হলো স্বাদটা পরিচিত নয়, একটু অন্যরকম। বলরাম লক্ষ্য রাখছিল, জিজ্ঞেস করল, যেটা খাইলে ছোটা কন জিনিস কহন তু? ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলে না? না। প্রসাদ বুঝিয়ে দিলেন, কচি বাঁশের কোড় যখন বেরোয় তার ওপর মাটির হাঁড়ি চাপা দেওয়া হয়। বাঁশটি হাঁড়ির ভেতর বাড়তে বাড়তে গোলাকার হয়ে আটকে থাকে। তখন সেটা বার করে কেটে কুটে ঘি, গরম মশলা দিয়ে উপাদেয় ব্যঞ্জন তৈরি করা হয়। এই মুহূর্তে তাই দিয়েই ভাত খাচ্ছে বিনয়। খাওয়া দাওয়ার পর প্রসাদরা রসা রোডে এসে বাস ধরল। ধর্মতলায় পৌঁছবার পর গাড়ি বদলে প্রসাদ চলে গেল নতুন ভারতের অফিসে। বিনয় এলো শিয়ালদায়। শিয়ালদার লেশমাত্র পরিবর্তন নেই, সেই এক দৃশ্য। অজস্র মানুষ ঠিক ঠিক করছে চারিদিকে। সর্বক্ষণ ঝগড়া ঝাঁটি, চিৎকার। বাতাসে দুর্গন্ধ অনড় হয়ে আছে। সমস্ত কিছু নোংরা, দূষিত, কুৎসিত। মেন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি সরকারি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অস্থায়ী অফিস। সেখানে আসতে আলোক প্রসাদ সেনের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি এখানকার অফিসের দায়িত্বে রয়েছেন। উদ্বাস্তুদের জন্য সৌম্য, ভদ্র, হৃদয়বান এই মানুষটির অপার সহানুভূতি। গোড়ার দিকে বিনয়কে তিনি আপনি করে বলতেন। ঘনিষ্ঠতা হবার পর আপনিটা তুমি হয়ে গেছে।
অন্যদিন বিনয়কে দেখলে হৈ হৈ করে ওঠেন আলোকপ্রসাদ। আজ তাকে ভীষণ চিন্তিত এবং উদ্বিগ্ন মনে হচ্ছে। বললেন, বসো। বিনয় নিঃশব্দে একটা চেয়ারে বসে পড়ে। তুমি কি খবরটা পেয়েছো? আসাম থেকে উদ্বাস্তুদের চলে আসার কথা বলছেন? হ্যাঁ পেয়েছি। খুব খারাপ খবর। ইস্ট বেঙ্গল থেকে রোজ রিফিউজি আসছে, তাদের নিয়ে এক হিমশিম খাচ্ছি। তার উপর এবার আসাম থেকে আসা বেড়ে গেল। সমস্যাটা বিরাট আকার নিচ্ছে। কলকাতার চারপাশের ক্যাম্পগুলো তো বোঝাই হয়ে গেছে। আসাম থেকে যারা আসছে তাদের কোথায় রাখা হবে, রিহ্যাবিলিটেশনের কী ব্যবস্থা করা হবে কে জানে। দূরে গমগম আওয়াজ শোনা গেল। অলোকপ্রসাদ এবং বিনয় দুজনেই চকিত হয়ে ওঠে। ডিস্ট্যান্ট সিগন্যালের ওধারে সারা আকাশ কালো ধোঁয়ায় ভরে দিয়ে একটা ইঞ্জিন গাঁ গাঁ করতে করতে দৈত্যের মতন ছুটে আসছে। অলোকপ্রসাদ বললেন, ওই বোধহয় আসামের ট্রেন এসে গেল। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।